এই মানুষটা যাকে দেখতেছেন তাকে আপনারা চিনতে পারতেছেন? যদি চিনে থাকেন, আই হ্যাভ এ ডিসরেসপেক্ট ফর ইউ। আর যদি না চিনে থাকেন, নো প্রবলেম। এই ভিডিও শেষে আমি বলবো উনি কে এবং আমাদের আজকের ভিডিওতে উনি কেন রেলেভেন্ট। এই ছবিতে অন্য একজন ভদ্র মহিলাকে দেখতেছেন। আমি প্রিটি শিওর আপনাদের অনেকেই নাকি চিনবেন। এনিওয়ে, আমাদের আজকের টপিকটা আমার 300 SR রিভিউর একটা ক্লিপ দিয়ে স্টার্ট করতেছি। তো বটম লাইন আপনার বাইকটা যদি আপনার জন্য একটা ওয়ার্ক হর্স হয়, যদি আপনি অফিস যাওয়া থেকে শুরু করে সব কিছু করেন, ডোন্ট গো ফর সিএফ, একটা বছর ওয়েট করেন, তাদের সাপোর্টটা আর একটু ওয়াইডলি অ্যাভেলেবল হতে দেন। আর আমার মতো যদি শখের বাইকার হয়ে থাকে, দেন ডেফিনেটলি গো করেন। ওকে, ক্লিপটা তো দেখলেন। অ্যাডভাইসটা আমি কেন দিলাম? কারণ এটা আমি বুঝি যে আপনাদের সবাই আমার মতো অ্যানথুজিয়াস্ট না। একটা অ্যানথুজিয়াস্ট সে যে সেক্টরে হোক না কেন, সে সবসময় আনসার্টিনটি ফেস করার জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকে। আমার মতে এখনকার সময়ের কনটেক্সটে সিএফ সাকসেসফুল। আমি তাদের প্রথম দিকের কাস্টমারদের একজন ছিলাম যে কিনা 300 SR কিনছে। ব্যাপারটা এরকম না যে সিএফের যে বাংলাদেশি ডিলার আমার তাদের প্রতি কোনো বিশ্বাস ছিল। একটা চান্স অ্যাকচুয়ালি থেকেই যায় যে তারা ফেইলও করতে পারে, তাই না? আমি জানতাম সেটা, বাট আমি স্টিল 300 SRটা কিনছি। কেন? কারণ এটা যে প্রোডাক্টের উপর আমার বিশ্বাসটা ছিল। আমার বিশ্বাস ছিল যে প্রোডাক্টটা সাকসেসফুল হবে। কিন্তু দেখেন তো, আমার ভিডিওটার মধ্যে ক্লিপটার মধ্যে কোথাও কি আমি বলছি যে আমার মতো একটা লিপ অফ ফেইথ নেন? যেটাকে ট্রিপল শেয়ার রিভিউ ভিডিওটাতে অনেকে কমেন্ট করছেন যে আমি কেন তাদের যে ডিলার আছে বাংলাদেশের ড্রাগন মার্ট তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভিডিও কি আদতে দেখছেন মনোযোগ দিয়ে? সিএফ মোটর একটু আগে যে ক্লিপটা দেখলেন, সেম অ্যাডভাইসটা ওই ভিডিওটাতে ছিল। দেখেন, কম্পেয়ার টু সাম আদার জায়ান্টস ইন বাংলাদেশ, তারা একটু ছোট। বাট ছোট কোম্পানি বলে কি আপনাদের ক্রিটিসিজম তারা ডিজার্ভ করে? আর আজকে যাদেরকে বড় হিসাবে দেখতেছেন, তারাও কি ছোট থেকে স্টার্ট করে নাই? আমি অ্যাবসোলুটলি তাদেরকে কাট করে দাঁড় করাবো যদি তারা সেটা ডিজার্ভ করে। বাট এই মুহূর্তে তো তারা পরীক্ষার হলে, তারা কি পাস করছে না ফেল করছে এটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন? আচ্ছা আসেন, চাইনিজ বাইক এবং চাইনিজ বাইকদের যে ইম্পোর্টার তাদেরকে নিয়ে যে আনকমফোর্টেবল ডায়ালগটা, সেটা যেহেতু আপনাদের সাথে সুনার অর লেটার করতেই হতো, আজকেই সেটা করি। ফার্স্ট অফ অল, একটা ক্রুশাল পয়েন্ট আপনারা মিস করে যাচ্ছেন। একটা বাইক রিভিউ করা ভার্সেস ওটা ডিলারকে রিভিউ করা কমপ্লিটলি টু ডিফারেন্ট থিংস। হ্যাঁ, যেটা K333 বাইকটা অ্যাজ এ প্রোডাক্ট অ্যাবসোলুটলি ফেল করতে পারে যদি ড্রাগন মার্ট লেজি হয়। প্রোডাক্টটা কত ভালো এটা মোটে ম্যাটার করতেছে না। কাওয়াসাকি নিনজা 125 ফেল করছে আমাদের দেশে, তাই না? যেহেতু ভবিষ্যৎবাণী করা মানবজাতির পক্ষে ইম্পসিবল, এমনও হতে পারে 300 SRটা যেরকম সিএফ মোটো বাংলাদেশের জন্য একটা বিউটিফুল স্টার্ট ছিল, ঠিক সেরকম যেটা K333টা ড্রাগন মার্টের জন্য একটা বিউটিফুল জার্নি স্টার্ট হইতে যাইতেছে। আপনি ইয়ামাহা R3টা যদি কখনো এক্সপিরিয়েন্স না করে থাকেন, K333টা ইজ অ্যাজ ক্লোজ টু ইয়ামাহা R3 অ্যাজ ইউল এভার গেট। কেন? সারা পৃথিবীতে হাতে গোনা যে কয়েকটা ম্যানুফ্যাকচারার আছে যারা কিনা ইয়ামাহা R3 ইঞ্জিনটাকে প্রপারলি রিভার্স ইঞ্জিনিয়ার করছে, লঞ্চিন তাদের একটা। অ্যান্ড বিফোর ইউ আস্ক, ইয়েস আমি জানি কভের 350Rটা আসতেছে, কিন্তু কভের অ্যাপ্রোচটা স্লাইটলি ডিফারেন্ট। তারা কমপ্লিটলি একটা ডিফারেন্ট গেম খেলতেছে বিকজ অফ দিস অ্যাপ্রোচ। তারা এটা কিভাবে অ্যাচিভ করছে, এটা একটা ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং স্টোরি আছে। 350Rটা যখন বাংলাদেশে ঢুকবে, আমার চ্যানেলে এটা যে ফুল রিভিউটা দিব, ইনশাল্লাহ সেখানে আমি এই স্টোরিটা শেয়ার করব। কিন্তু একটা ডিলার একটা প্রোডাক্ট নিয়ে সাকসেসফুল হইতে পারবে কিনা, এটা আমরা শুধুমাত্র রিয়েলাইজ করব লং টার্মে। ড্রাগন মার্ট মাত্রই শুরু করলো, তাদের অনেক কিছু এখনো করার বাকি। বাট এই সেম জিনিসটা কিন্তু K333টা যারা কিনবেন আপনাদের জন্যও সত্যি। K333 ইঞ্জিনটা কোনো খেলনা ইঞ্জিন না। যখন সার্ভিস করার টাইম আসবে, ড্রাগন মার্ট এবং এই বাইকটার ওনার দুই পাশ থেকে ডিউ ডিলিজেন্সটা থাকতে হবে। এখন এখানে যে কোনো এক পার্টি যদি লেজি হয়ে যান, বাইকের ইঞ্জিনটা অ্যাকচুয়ালি খেলনাতেই পরিণত হবে। হায়ার সিসির মডার্ন সফিস্টিকেটেড যে বাইকগুলা ড্রাগন মার্টের মতো ইম্পোর্টাররা বাংলাদেশে আনতেছে, তারা সিরিয়াস কিছু ঝামেলার মধ্যে আছে। স্কিল টেকনিশিয়ান আমাদের দেশে একদম নন এক্সিস্টেন্ট, ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে। সো দে হ্যাভ টু বি বিল্ড ফ্রম দ্য স্ক্র্যাচ। এটা হিউজ একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। আর আরেকটা জিনিস আমাদের কালচার। আমাদের টেকনিশিয়ান মেকানিকদের দিকে একটু দেখেন। যখনই আপনি কষ্ট করে ট্রেনিং দিয়ে দক্ষ টেকনিশিয়ানদের একটা দল গড়ে তুলবেন, দেখবেন এরা আপনার কোম্পানি থেকে চলে গেছে, গিয়ে নিজেদের গ্যারেজ খুলে বসে রাস্তার পাশে। কারণটা কি? কারণটা টু ফোল্ড। একটা লোভ, আর আরেকটা কম বেতন। দুটো সমস্যাই একই সাথে এক্সিস্ট করতেছে। সো ফার্স্ট অফ অল স্যালারি আর ওয়েজেস নিয়ে কথা বলি।
এখন দেখেন, একটা ছেলে কষ্ট করে পড়াশোনা করে এই ফিল্ডে যখন সে যাচ্ছে, আপনি যদি তাকে ন্যূনতম বেতনে যদি আপনার কোম্পানিতে রাখেন, সে যে তার ক্যারিয়ারটাকে অ্যাডভান্স করবে, আরও নতুন কিছু শিখবে, ওই ড্রাইভটা তার মধ্যে থাকবে না। সো একবার যখন আপনি তাদেরকে প্রপার স্যালারি দেওয়া শুরু করবেন, না শিখে হাত গুটায় বসে থাকার কোনো এক্সকিউজ তাদের কাছে আর থাকবে না। তবে এখানে বড় একটা বিষয় হচ্ছে, একটা সাপকে মারতে আপনি তার লেজের মধ্যে বাড়ি দিলে তো হবে না, তার মাথার মধ্যে বাড়িতে হবে। সো এই টেকনিশিয়ানদেরকে যে ট্রেনিং দিবে, ওই ব্যাটাকে যদি আপনি সুজুকি ইয়ামাহা যেখান থেকে আসুক না, সে যদি অ্যাকচুয়ালি অটোপাস হয়ে থাকে, ওরে দিয়ে আপনার কিছুই হবে না। এখন সুজুকি ইয়ামাহাতে সে ভালো সার্ভিস কিভাবে দিত? কারণ হচ্ছে ওখানে টেকনিশিয়ানদের মধ্যে দেখেন গিয়ে 2-1 ছেলে আছে যারা খুবই দক্ষ, ওরা দেখা যেত বাদ বাকি টেকনিশিয়ানদের নামে যে রিক্সাওয়ালাগুলো ছিল, ওদেরকে হচ্ছে নিজের দায়িত্ব হচ্ছে ট্রেনিং দিচ্ছে। আর সুজুকি ইয়ামাহার এক্সিস্টিং যে লাইন আপ আছে, এই বাইকগুলো এতই সিম্পল যে ওই যে ন্যূনতম যতটুকু ট্রেনিংয়ে পাচ্ছে অতটুকুতেই তাদের হয়ে যাচ্ছে। কিন্তু চাইনিজ বাইক ইম্পোর্টারদের সে লাক্সারিটা নাই, কারণ তারা যে বাইকগুলো আনতেছে মাচ মোর অ্যাডভান্সড, মাচ মোর সফিস্টিকেটেড। আমি আবারও বলতেছি, বাংলাদেশের যে এক্সিস্টিং ওয়ার্কফোর্স আছে টেকনিশিয়ানদের, এটা দিয়ে আপনাদের বাইকগুলো আপনারা সার্ভিস করাতে পারবেন না, আপনাদেরকে গোড়া থেকে স্টার্ট করতে হবে। কুলেন চেঞ্জের সময় একটা টেকনিশিয়ান আপনার প্রোডাক্টের মধ্যে যখন বাথরুমের পানি দিয়ে তারপরে সেই রেডিওটা ফ্লাশ করতেছে, বুঝতে পারতেছেন আপনার কয়টা প্রোডাক্ট সে হচ্ছে নষ্ট করছে এবং কয়টা কাস্টমারের ক্ষতি করছে। তো এই যে কাস্টমারগুলো যে ক্ষতি করলো, এই কাস্টমারগুলো যখন ভোগান্তিতে পোহাচ্ছে, তখন আপনার কাছে এই বাইকটা নিয়ে আসবে, তাই না? তা আপনার ইনভেস্টমেন্টের যে টাকাটা, সেই টাকাটা দিয়ে হচ্ছে তাকে ওয়ারেন্টি আপনাকে দিতে হচ্ছে। তা আপনার লস কয়টা জায়গায় দেখেন। ফার্স্ট অফ অল, কাস্টমারের আপনি ক্ষতিপূরণ দিলেন। সেকেন্ডলি, ওই কাস্টমার নেগেটিভ এক্সপিরিয়েন্সের কারণে যে বাইরে যে বদনামটা করবে, আপনার ব্র্যান্ড রেপুটেশনের যে ড্যামেজ, এটা ইরেপ্লেসেবল। থার্ডলি, যে মূর্খ টেকনিশিয়ানটা এই পুরো জিনিসটার জন্য দায়ী, তাকে আপনি প্রতি মাসে স্যালারি দিয়ে আপনার সার্ভিস সেন্টারে স্টিল বসায় রাখছেন। আমাদের দেশে যে বাজে তেল, এটা আরেকটা হিউজ কনসার্ন। যেসব বাইকের কম্প্রেশন রেশিও হাই, প্রত্যেকটা বাইক হচ্ছে সাফার করতেছে। এক্স্যাক্টলি এই কারণে একটা প্রোডাক্ট কি আসলেই বাজে নাকি আমাদের দেশের তেলের কারণে বাজে পারফরমেন্স দিচ্ছে, এটা আমরা প্রপারলি অনেক সময় ধরতে পারতেছি না। আপনারা যারা Fortnite চ্যানেলটা দেখেন, আই গেস আপনারা অলরেডি কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার। কিন্তু আমার চ্যানেলের মধ্যে হচ্ছে আমি এটা অনেকবার বলছি যে চায়না ইজ দ্য নেক্সট জাপান। তার মানে এই না যে চায়না থেকে আসার সব প্রোডাক্টই ভালো, ওখানে চিপাগলির মামুদ দোকানের প্রোডাক্টও আছে। আমি কোনো নাম নিচ্ছি না, কিন্তু কিছু ডিলার আছে যাদের হাতে ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড আছে, কেজি মোটরস, ওগুলা বাদ দিয়ে ওই আপনাদেরকে মুরগি বানানোর প্রোডাক্টটাই তারা আমাদের দেশে আনতেছে। কামিং ব্যাক টু দ্য ব্যাড ফিউল কনসার্ন, আমাদের দেশে এখন স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে একটা ইসিউ টিউন করে দেন গিয়ে ব্যাড ফিউলটাকে হচ্ছে কাউন্টারাক্ট করতে হচ্ছে। বাট ইসিউ টিউন করে বাইকের থ্রটল রেসপন্সটা মিউট করে দেওয়া, এটা তো একটা ব্যান্ডেজ ভাই, নট দ্য কিউর টু দ্য ডিজিজ। আপনার ওই বাইকটার ট্রু এক্সপিরিয়েন্সটা আপনার কাস্টমাররা কখনো পাইতেছে না, এটা যেমন একটা সমস্যা। প্লাস এই ব্যাড ফিউলের কারণে আপনি হয়তো ইসি টিউন করে হয়তো মিটিগেট করতেছেন, বাট ব্যাড ফিউলের যে এফেক্টটা, ওইটা ওই বাইকটার উপর দিয়ে স্টিল যাইতেছে। K333 আমার রিভিউ ভিডিওটাতে এক ভাইয়ের কমেন্ট দেখেন, ভাই আপনি অ্যাবসলিউটলি রাইট অ্যাবাউট দ্য মনোপোলাইজড ইকোসিস্টেম, কিন্তু আপনি রং অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে শুধুমাত্র চাইনিজরা এটাও করে। এভরিবডি ডাজ ইট। প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং সিনারিতে এই জিনিসটা হয়, শুধুমাত্র অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে না, টেকনোলজি ইন্ডাস্ট্রিতে দেখেন ওইটাও সেমভাবে কাজ করে। অ্যাপল আপনাকে আপনার ফোন রিপেয়ার করতে দেয় না কেন, কোয়েশ্চেন করেন। কিন্তু যে জায়গায় এসে আমাদের দেশে চাইনিজ ম্যানুফ্যাকচারারদের জন্য এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, সেটা হচ্ছে নাম্বার 1 তাদের মার্কেট শেয়ার, নাম্বার 2 লজিস্টিক্স। জাপানিজ প্রোডাক্টগুলো আমাদের দেশে কানায় কানায় ছড়ানো। যত বেশি প্রোডাক্ট, তার মানে হচ্ছে তত বেশি সেলার হচ্ছে ইন্টারেস্টেড হবে এগুলোর জন্য পার্টস আনার। মার্কেটে যখন বেশি সেলার থাকবে, তখন এরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন লাগাবে। এখন তাদের বিজনেস প্রপোজিশন থাকবে আইদার পার্টসের আসল নকল এই ব্যাপারটি নিয়ে, অথবা প্রাইস নিয়ে। নেভারদালেস পুরো ইকোসিস্টেমটা এখন একটা ওপেন লুপে চলে গেছে। এই ওপেন লুপটা যে ব্র্যান্ডগুলো আছে, ব্র্যান্ডগুলোর কন্ট্রোলের কমপ্লিটলি বাইরে। তারা যদি এখানে মনোপলি করার চেষ্টা করে, কেউ তাদের প্রোডাক্ট কিনবে না। সো আলটিমেটলি ইটস আ নেট লস ফর দেম। এবার বুঝছেন তাদের মনোপলিটা কেন নাই? তার মানে এই না যে যখনই বা যেখানেই হচ্ছে জাপানিজ ব্র্যান্ডগুলো মনোপলি করা একটা ক্লোজ লুপ সিস্টেম মেনটেন করার মতো সুযোগ পায়, তারা সেখানে করে না, তারা অ্যাবসলিউটলি করতেছে। সো নাও ইউ আর ইন এ ভিশাস সার্কেল। বাজারে চাইনিজ অটোমেটিক প্রোডাক্টগুলো যত কম থাকবে, তত কম সেলারও থাকবে যারা কিনা এগুলোর জন্য পার্টস হচ্ছে ইম্পোর্ট করায় ইন্টারেস্টেড হবে। তার মানে বাজারে কোনো কম্পিটিশন নেই। আর কম্পিটিশন যেহেতু থাকতেছে না, তাহলে আপনি চাইনিজ ব্র্যান্ডের যে ডিলারগুলো আছে, তাদের উপরে পার্টসের জন্য কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। এখন যে ডিলারগুলো দুষ্ট প্রকৃতির, এরা যতক্ষণ পর্যন্ত পারবে এই ক্লোজ লুপটা, মনোপোলাইজ যে সিস্টেমটা, এটা মেনটেন করার চেষ্টা করবে। এসব ডিলারের কাছে আপনাদেরকে মুরগি বানানোই হচ্ছে তাদের মেইন প্রফিট। এখন এই মার্কেট ডাটাটা জাপানিজদের কাছেও আছে, তাই না?
তারা জানে যে ইটস এ হিউজ অ্যাডভান্টেজ ফর দেম। এখন সেম ওয়েতে আপনাদেরকে মুরগি বানানোর জন্য তারা আইদার একটা ভালো প্রোডাক্ট অনেক বেশি দামে আপনাদের কাছে বিক্রি করবে, অথবা ফালতু একটা প্রোডাক্ট একটা স্ট্যান্ডার্ড প্রাইসে বিক্রি করবে। বাট ইদার ওয়ে আপনি তাদের যে ইকোসিস্টেমটা আছে সেটার মধ্যে লকড ইন। বাই ডেফিনিশন এটা একটা মনোপলি। এখন কোন মনোপলি বা ইকোসিস্টেমে আপনি থাকতে চাচ্ছেন সেটা আপনার চয়েস, কিন্তু এটা মাথায় রাখেন যে এই মনোপলিটা হচ্ছে তখনই ব্রেক হবে যখন কিনা মার্কেটে কম্পিটিশন থাকবে। দেয়ার ইজ লিটারালি নো আদার ওয়ে। অ্যান্ড আমার যদি অ্যাডভাইস দিতে হয় চাইনিজ বাইক ইম্পোর্টারদেরকে, আমি একটা অ্যাডভাইসই দিব যে জাপানিজ ব্র্যান্ডগুলো সবসময় তাদের যে সিচুয়েশনটা এটা অ্যাডভান্টেজ নেবে। কিন্তু আমাদের দেশের সিচুয়েশনটা একটু ইউনিক। আমাদের দেশে জাপানিজ ব্র্যান্ডের নামে যেসব প্রোডাক্ট আসে এগুলো সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট। চায়নার মডার্ন যে ম্যানুফ্যাকচারিং প্রসেসেসগুলো আছে ওই পর্যন্ত যাইতে ইন্ডিয়ার অনেক সময় লাগবে। সো ইন টার্মস অফ কস্ট আর বিল কোয়ালিটি এই দুইটা জায়গাতে আপনাদের সবসময় একটা বিশাল একটা অ্যাডভান্টেজ থাকবে। ভাই আমরা মিলেনিয়ালস, জেনজি, জেন আলফা, আমাদের জেনারেশনগুলা ইডিয়ট না। আমাদের যে কষ্ট করে পয়সা কামাইতে হয়, ব্র্যান্ড পেডিগ্রির 2 পয়সার দাম নেই আমাদের কাছে। জাপানিজ ব্র্যান্ডগুলো বুমাদের জেনারেশনে যে ট্যাকটিস খাটাইতো ওইটা আমাদের সাথে খাটে না, এটা তারা এখনো বুঝতেছে না। আমরা একটা প্রোডাক্ট পারচেস করার আগে 14টা ভিডিও, 14টা আর্টিকেল আর 14টা ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তারপরে যাই। এখন আমাদের মধ্যে এনথুজিয়াস্ট যারা আছে এদের উপর নির্ভর করে আপনি মার্কেট শেয়ার বাড়াবেন এই চিন্তা যদি করেন, এগুলো ফেলে দেন। ইয়েস, উই আর আ ভেসেল টু দ্য মাস মার্কেট, কিন্তু আমাদের কাছ থেকে আপনি লয়্যালটি এক্সপেক্ট করতে পারতেছেন না। যখনই মার্কেটের নতুন একটা শাইনি জিনিস আসতেছে আমরা ইনস্ট্যান্টলি ওখানে সুইচ করব। দ্যাটস ওয়াই উই আর কল্ড এনথুজিয়াস্টস। সো ইউ ক্যান বি ড্যাম শিওর আপনাদের বাইক কিনে আমরা যদি ভোগান্তির শিকার হই, বিশাল নেগেটিভ মার্কেটিংয়ের মধ্যে পড়বেন। সো আমাদের পারচেসটাকে ট্রাস্ট, অ্যাসুরেন্স, প্রপার সার্ভিস দিয়ে হচ্ছে মেমোরেবল করে রাখেন। ডাবল ডিজিট পেনিট্রেশন থিওরিতে শুনছেন, আমাদের মাধ্যমে একবার যখন আপনারা মার্কেটে ডাবল ডিজিট শেয়ার পেয়ে যাবেন তখনই আপনারা ট্রুলি স্কেল করা শুরু করবেন। সো আপনাদের চ্যালেঞ্জটা বেসিক্যালি এনথুজিয়াস্টদেরকে নিয়ে না, রেদার সাধারণ মানুষের মধ্যে একটা লয়াল ফ্যান বেস তৈরি করা। আদারওয়াইজ এনথুজিয়াস্টদেরকে নিয়ে পড়ে থাকবেন যারা কিনা হচ্ছে বললাম না যে মার্কেটের নতুন একটা জিনিস আসবে টুপ করে ওদিকে চলে যাবে। সো লয়াল ফ্যান বেস কীভাবে বানাবেন, ম্যাস মার্কেট অ্যাপিল কীভাবে ক্রিয়েট করবেন, উইথ ট্রাস্ট অ্যান্ড অ্যাসিউরেন্স। এই জিনিসটা মাথায় রাখেন, আ ভেহিকেল ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য মেইনটেনেন্স ইট রিসিভস। আমাদের সাউথ ইস্ট এশিয়ার ইকোনমিতে বেশিরভাগ লোকের ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা জিনিস যখন কিনি উই আর স্টাক উইথ ইট ফর কোয়াইট সাম টাইম। সো আপনাদের যেটা করতে হবে, এই ওনারশিপ যে এক্সপিরিয়েন্সটা এটাকে মেমোরেবল করে রাখেন, যাতে করে নেক্সট পারচেসের সময় আপনার কাছে আবার যাতে ওই মানুষটা ফিরে আসে, ইনস্টেড অফ জাম্পিং শিপ বিকজ ইউ হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড দেম। আমাদের দেশের যে টেকনিশিয়ানদের তাদের স্কিলের যে ঘাটতি, সেটা আমি জানি আপনাদের ফল্ট না, বাট ইউ হ্যাভ টু অ্যাড্রেস দেম। কারণ আমাদের যে জাপানিজ কোম্পানিগুলো আছে তারা হচ্ছে কমপ্লাইসেন্ট হইতে পারে বিকজ দেয়ার ব্র্যান্ড ভ্যালিউ ইজ ক্রিয়েটেড এলসওয়্যার। আপনাদের সেই লাক্সারিটা নাই, আপনাদের 50 ইয়ার্স অফ ব্র্যান্ড পেডিগ্রি কিন্তু নাই। ধরেন একটা জাপানিজ বাইক বাজে চলতেছে, দেখবেন কেউ ওটা নিয়ে কোনো কথা বলতেছে না, কিন্তু একটা চাইনিজ বাইক দেখবেন একটা রাস্তা পাশে দিয়ে হয়তো হাইটে নিয়ে যাইতেছে, বাইক নষ্ট হয়ে গেছে, প্রত্যেকে দেখবেন একটা করে ছবি তুলে রাখতেছে পরের দিন হচ্ছে পোস্ট দেওয়ার জন্য। সো এত বেশি হিট, এত বেশি নেগেটিভিটি নিয়ে আপনি যদি এফেক্টিভলি স্কেল করতে চান, আপনাকে এই জিনিসগুলো অ্যাড্রেস করতেই হবে। টেসলার কেস স্টাডিতে দেখেন ওদের ব্র্যান্ডটা আছে কোথায়। সো আ ব্র্যান্ড ক্যান অ্যাবসলিউটলি সাকসিড উইদাউট এ পেডিগ্রি। কারণ আমি শুরুতেই বলছি আমাদের আজকালকার যে জেনারেশন এটা খুবই স্মার্ট। বাংলাদেশের জন্য এটা সত্যি। মাথায় রেখেন আমরাই সেই জেনারেশন যারা হচ্ছে কেয়ারও করি নেয় যে আমাদের দেশ স্বাধীন করছে কে, কারণ তাদের এজেন্ডা ছিল আমাদের যে বিশ্বাস সেটা সুযোগ নেওয়া। আর ফিউল সিচুয়েশনটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করেন। অন্যান্য যে ডিলার আছে, ম্যানুফ্যাকচারার আছে, তাদের সাথে টিম আপ করে গভর্নমেন্টকে হচ্ছে প্রেশার করেন যাতে চেঞ্জেস আনে। আর সাইমালটেনিয়াসলি একটা স্কিল টেকনিশিয়ানের আর্মি বানানোর চেষ্টা করেন। ইয়েস, সাম অফ দ্যাম উইল লিভ, বাট দ্যাটস এ গুড থিং ফর ইউ লং টার্ম। কেন? কারণ ওরা গিয়ে যখন নিজেদের গ্যারেজ খুলবে, ওই গ্যারেজগুলোর মধ্যে যেহেতু তারা অলরেডি স্কিল্ড, তারা আপনাদের বাইকগুলো হচ্ছে সার্ভিস করতে পারবে। প্লাস যতদিন পর্যন্ত জাপানিজ ম্যানুফ্যাকচারাররা হচ্ছে আমাদের দেশের জাপানিজ ম্যানুফ্যাকচারাররা ইন্ডিয়ান ফ্যাক্টরিগুলোর উপর নির্ভর করতেছে তাদের বাইকগুলো বানানোর জন্য, ততদিন পর্যন্ত আপনাদের যে কোয়ালিটি আছে, কেমন আপনাদের যে কোয়ালিটি, এই কোয়ালিটি তারা কখন ম্যাচ করতে পারবে না। থিঙ্ক অ্যাবাউট ইট। K333 আবার আসেন। কিছু মানুষ কনসার্ন রেজ করছিলেন এই বাইকটার আমার রিভিউ ভিডিওটাতে যে এটার সামনে 4 পিস্টন জায়গায় একটা 2 পিস্টন ক্যালিপার হচ্ছে লাগানো। এখন কথার কথা, ব্র্যান্ডটা হচ্ছে আপনার নিজস্ব ইনহাউস। অবভিয়াসলি আপনি ব্রেক স্পেশালিস্ট না,
সেক্ষেত্রে হচ্ছে আপনার 2 পিস্টনে দেখা যাবে যে ব্রেক বাইট যতটুকু থাকতেছে 4 পিস্টনে তার থেকে বেশি থাকবে, তো সেখানে 4 পিস্টন দেওয়াটা মেক সেন্স। এখন ব্রেম্বো, নিশিন, জেহুয়ান এরা যেহেতু ব্রেক স্পেশালিস্ট, এদের দেখা যাবে 2 পিস্টনটাও হচ্ছে অনেক বাইট থাকবে। তো তাদের কাছ থেকে যদি আপনি ব্রেকটা সোর্স করে স্টিল আপনার বাইকের প্রাইস যদি কম্পিটিটিভ রাখতে পারেন, তাহলে 4 পিস্টন কেন দরকার পড়বে? এই দেখেন কয়েকটা ক্লিপ দেখেন যেখানে আমি হচ্ছে এটা ব্রেকটা টেস্ট করতেছি। যে বাইক 160, 170, 180 কিলোমিটার পার আওয়ার গতিতে যাইতে পারে, তার ব্রেকিং বাইট কি আগে চেক করে দেন বাইকটা পুশ করা উচিত না? রিভিউ ভিডিওটা দেওয়ার জন্য আমার তো অ্যাকচুয়ালি বাসা পর্যন্ত ফিরে আসতে হবে। মাওয়া গিয়ে ওখানে মাংসের দলা হয়ে মরে পড়ে থাকলে তো আর হবে না। আমার রিভিউ ভিডিওতে এই ক্লিপগুলো হচ্ছে আমি ইনক্লুড করতে ভুলে গেছি। আরও 2টা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই বাইকের এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল, এই 2টা টিউনেজ হচ্ছে বশ করছে, সেটাও আমি বলতে ভুলে গেছি। আমি এটাও বলতে ভুলে গেছি, K333 এর বাইকটা লিটারালি মনে হইতেছিল আমি একটা নন এবিএস বাইক চালাতেছিলাম। দ্যাটস হাউ প্রিসাইজ এটার এবিএস টিউন। তাই ইম্পর্টেন্ট ডিটেলগুলো হচ্ছে ইনক্লুড করতে ভুলে গেলাম কেন? আমি আমার রিভিউ ভিডিওটা বেসিক্যালি 17 ঘন্টার উপরে টানা এডিট করতে হয়েছে এটাকে। বৃহস্পতিবার রাতে শুরু করে শুক্রবার সকালে গিয়ে হচ্ছে এডিট শেষ হয়েছে। তো আমার যে পুরো উইকেন্ডটা হচ্ছে খরচ করতেছে জাস্ট এই ভিডিওটা হচ্ছে এডিট করার পিছনে। কারণ আমি জানতাম কি পরিমাণ মানুষ হচ্ছে আপনারা ওয়েট করে বসে আছেন, সো আপনাদেরকে আসলে ডিসঅ্যাপয়েন্ট করতে চাইনি। সো আপনার বডিকে যদি এত পুশ করেন, ইট হ্যাজ কনসিকুয়েন্সেস। সো আমার ভুলটা এমনি এমনি হয় নাই। বাট আই ডু রিমেম্বার সেইং ইন দ্য ভিডিও যে K333 এর ব্রেকটা বাংলাদেশে এক্সপিরিয়েন্স করা আমার অন্যতম সেরা। আপনারা যারা বাইকটা কিনবেন এটাও মাথায় রেখেন যে এই বাইকটা 6 সেকেন্ডের মধ্যে 100 কিলোমিটার পার আওয়ার গতি পর্যন্ত ওঠে। সো ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই দেখবেন যে 120, 130 হচ্ছে উঠে গেছে। আর বাইকের ওজন কত? 167 কেজি। সো ওই 120, 130 কিলোমিটার পার আওয়ার গতি থেকে একদম শূন্য পর্যন্ত আসা, এটা এক জিনিস। আর বাইক যখন 160, 170 চলতেছে, সেখান থেকে 167 ওজনের একটা বাইকরে থামানো কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। সো স্টপিং ডিস্টেন্সটা নিয়ে হচ্ছে আগে অ্যাকোয়েন্টেড হন, কতটুকু স্টপিং ডিস্টেন্স তার লাগে এটা পুরোটা বুঝেন, বোঝার পরে এই বাইক হচ্ছে পুশ করবেন, এর আগে না। সো আমি যেগুলো ক্লেম করতেছি এগুলো ভেরিফাই করবেন কিভাবে? বেডের মধ্যে শুয়ে শুয়ে একটা স্ক্রিনের দিকে তাকায় কি এগুলো ভেরিফাই করা পসিবল? যান বেডটা থেকে উঠেন, বাইকগুলো টেস্ট রাইড দিয়ে আসেন, নিজেই বুঝতে পারবেন যে হচ্ছে ব্রেকিং বাইট কেমন। এখন আপনাদের ফলো আপ কোশ্চেন আসতে পারে যে আমি কেন হচ্ছে সবসময় প্র্যাকটিক্যাল যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে রিভিউ করি না। এখন আমি জানি আই মে বি ডুইং এ ডিসসার্ভিস টু ইউ বাই ডুইং আ রিভিউ ফর দ্য K333, বাট লুক এট দ্য ক্রিটিসিজমস। একটা কথা বলি, বাদবাকি দুনিয়া চায়নার ইঞ্জিনিয়ারিংকে আর ইগনোর করতে পারতেছে না। বাংলাদেশে বসে আপনিও পারবেন না। আমি লিখে দিচ্ছি দেয়ার ব্র্যান্ডস আর কামিং হিয়ার অ্যান্ড দেয়ার ফ্লারিশ। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ওকে, ইন্ডাস্ট্রির বেস্ট অফ দ্য বেস্ট থেকে আমরা শুনে আসি। So, okay, if the demographic shift brings us to these add-on bikes as the next trend, and looking at it through the lens of the AI algorithm, life imitating art brings us to the startup motorcycle or the fly-by-night brand, then we probably need to be suspicious of both of our conclusions. Because look at the ICMA releases, they're all over the place. It doesn't seem that the manufacturers are coalescing their efforts into either of these directions. In fact, the only thing that these bikes have in common is that they're all produced in conjunction with the best seller in China or in India. So, if we're not finding the next big trend here, perhaps it's because the next big trend is over there. Coming back to the main point, yes, the K333 is Chinese. Yes, it looks a bit weird. কিন্তু তার মানে কি এই যে প্রোডাক্টটা খারাপ? দেখেন, K333টা কিন্তু কোনো কমোডিটি না। এটা এমন কিছু না যেটা আপনার লাইফে লাগবেই। সো এটা জিনিসটা কি? ইটস আ ওয়ার্ক অফ আর্ট। আর আর্ট পিসেস এগুলো খুবই নটোরিয়াস ইন দ্য সেন্স যে আপনার প্যাশন যদি এটার ভিতর না থাকে, এটা ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার আপনি এটা দেখতে পাবেনই। এখন আপনি আপনার চোখ দিয়ে হয়তো জিনিসটা বুঝতে পারবেন না, কিন্তু ওই বাইকটা আপনি রাইড করলে আপনি ইনস্ট্যান্টলি জিনিসটা ফিল করতে পারবেন।
সো একটা প্রোডাক্টে জাস্ট একটা প্রোডাক্ট ক্যাটালগের একটা এমটি স্পেস ফিল আপ করার জন্য যদি বানানো হয়, ওইটা আপনি ইমিডিয়েটলি বুঝতে পারবেন। এখন আমি আবারও বলতেছি, একটা স্ক্রিনের পিছন থেকে কি আপনি জিনিসটা বুঝতে পারবেন? এখন একটা ওয়ার্ক অফ আর্ট অ্যাকচুয়াল প্যাশন নিয়ে যখন বানানো হয়, অন্য কেউ যখন এই জিনিসটা এক্সপিরিয়েন্স করবে, দেখবেন সে এক্সাইটেড হয়ে গেছে। সে দেখবেন যে হচ্ছে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাইতেছে, এটা নিয়ে গল্প বলতে চাইতেছে। এক্স্যাক্টলি দ্যাট ইজ ওয়াই আমি একটা লো এফোর্ট স্টোরি দিয়ে K333 যে ইঞ্জিনিয়াররা ছিল তাদের যে এফোর্টটা, ওই এফোর্টটাকে ছোট করতে চাইনি। আই মিন, দে মেড দিস কমপ্লিকেটেড থিং। আমি জাস্ট এটা নিয়ে একটা ভিডিও বানাইতেছি। হোয়াটস মাই এক্সকিউজ? এনিওয়ে, যে গল্পটা দিয়ে হচ্ছে আজকে ভিডিওটা স্টার্ট করছিলাম, এটা দিয়ে শেষ করি। আমি আমার ভিডিও শুরুতে এই দুজনকে দেখাইছিলাম। ডান পাশের জনকে আপনারা প্রিটি শিওর সবাই চিনেন, দ্যাটস ম্যারিলিন মনরো। বাম পাশের জনকে যারা যারা চিনতে পারছেন, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। যারা যারা চিনতে পারেন তাদের জন্য বলতেছি, দ্যাটস রোজালিন ফ্র্যাঙ্কলিন। উনি একজন ইংলিশ কেমিস্ট ছিলেন, যিনি এক্সরে ক্রিস্টালোগ্রাফার হিসেবে কাজ করতেন। ওনার এক্সরে ডিফ্র্যাকশন ছবিগুলো দিয়েই আমাদের ডিএনএর যে ডাবল হেলিক্স স্ট্রাকচারটা, ওইটা ফার্স্ট আবিষ্কার হয়। ওনার এই ডিসকভারির কারণে আমরা বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ পিপল ইনডিরেক্টলি অনেক রকম বেনিফিট পাইতেছি। কিন্তু তাকে তার কাজের জন্য কখনোই রেকগনাইজ করা হয়নি। কিছু চোর তার এই কাজগুলোকে চুরি করছে এবং ওই চোরগুলো হচ্ছে এটার জন্য নোবেল প্রাইজও পাইছিল। এই মানুষটা মাত্র 37 বছর বয়সে ক্যান্সারে মারা গেছেন। অনেক সায়েন্টিস্টই এই জিনিসও সন্দেহ করে উনি ওনার রিসার্চের সময় আনপ্রোটেক্টেড অবস্থায় যে রেডিয়েশনের সম্মুখীন হইতেন এক্সরে থেকে, ওখান থেকে তার ক্যান্সারটা হয়েছে। সো কোন জিনিসটার কারণে আমরা এত বড় ব্লান্ডারটা করলাম? সেটা ছিল ওনার আইডেন্টিটি। আমাদের কাছে তার নারী হয়ে জন্মানোটাই তার দোষ ছিল। যুগে যুগে আমাদের মানব জাতির সবচেয়ে বড় ব্লান্ডার কি জানেন? Sometimes identity determines our judgment before evidence gets a chance. Do you know what this mindset is called? Prejudice. কুসংস্কার।